জোটের পক্ষে আজকে আমরা এখানে সমাবেশ করছি। আমাদের প্রথম অধিবেশন প্রেস ক্লাবে শুরু হয়েছে, দ্বিতীয় অধিবেশন এখানে চলছে, তৃতীয় অধিবেশনও আছে আপনাদের জন্য সঙ্গীত। আজকে এখানে প্রধান উপদেষ্টা এবং প্রধান অতিথি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কাদেরপুর শাখার নেত্রী আমাদের সোনিয়া আক্তার, এখানে উপস্থিত আছেন নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের বক্তাবলী শাখার সভাপতি জনাব কাঞ্চন, সাধারণ সম্পাদক সুমন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মামুন চৌধুরী, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিক কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব সাইদুর রহমান সাইদুর এবং টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা রুবেল জেলার নেতা এবং মামুনুর রশিদ। উপস্থিত আছেন সাবেক কি কলেজ কদম রসুল কলেজের অধ্যাপক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রত্যেকটি শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, যে কোনো আন্দোলনে আমাদের সহযোদ্ধা। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আপনারা এখানে এসেছেন মহান মে দিবসের এই অনুষ্ঠানে। মে দিবসের তাৎপর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রিয় বন্ধুগণ, এই মহান মে দিবস 1886 সালে হয়েছে। ওইটা ছিল সর্বশেষ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। কিন্তু এই মে দিবস আপনার এই সূচনাটা হয়েছিল বহু আগে থেকে। 1865 সালে একটি জুতা ফ্যাক্টরির কারখানায় একজন মা, অন্তঃসত্ত্বা মা, তার প্রতি 2 ঘন্টায় 3 জোড়া জুতা বানাইতে হইতো, প্রতিদিন 25 জোড়া জুতা বানাইতে হইতো। তাহলে সেখানে প্রতিদিন তার 14, 16, 17, 18 ঘন্টা কাজ করতে হতো। যখন তার প্রসব বেদনা হলো, এই প্রসব বেদনায় ওইখানে মালিক তাকে ছুটি দেয়নি, ওইখানেই তার সন্তান লাভ করেছিলেন। সেই সন্তান লাভ করার পর অনেক সময় দেখবেন অনেকে পত্রিকা মধ্যে পোস্টারে দেয় হাতুড় দিয়া গেট ভাঙতেছে। ওই ভদ্র নারীর হাজবেন্ড তাকে বাঁচানোর জন্য গেট ভাঙার চেষ্টা করছিল, কিন্তু গেট ভাঙতে পারেনি। ওই নারীকে তার মলমূত্র তাকে নিজেই পরিষ্কার করতে হয়েছে, তারপর ওই সন্তানকে আনতে হয়েছে। ওই সন্তানটির নাম রেখেছিল উইলিয়াম সিলভিস। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটু এগিয়ে যাই। যখন 1881 সালে শ্রমিকদের একটি আন্দোলন হয়, এই আন্দোলনটা মোটামুটি একটা জোরালো ছিল। তাহলে লাল নিশান কোত্থেকে পাইলেন আপনারা যে লাল নিশান লাগান? কার্ল মার্কসের একটি বই আছে, সেই বই থেকে, বইটার নাম আমি জানি, সেই বই থেকে আপনারা ইতিহাস পাবেন। এই লাল নিশান কোথায় পেলেন? 1881 সালে শ্রমিকদের অধিকার নিয়ে একটি জোটবদ্ধ আন্দোলন হয় সেন্ট লুইসে। এই আন্দোলনটা শিকাগো শহর পর্যন্ত এসে এক পর্যায়ে আন্দোলন জোরালো হওয়ার পরে মালিকরা বলে, ঠিক আছে,
তোমাদের কথা সব মেনে নিলাম। যখন দাবি দেওয়া মেনে নিল, শ্রমিকদের মধ্যে একটা আনন্দ উল্লাস। সেই উল্লাসের পরে শ্রমিকরা তখন একটি সাদা ব্যানার নিয়ে তারা এই উল্লাসের আনন্দের মিছিল করতেছিল। ওই মিছিলের উপরে এই যে প্রতিহিংসাপ্রবণ মালিকেরা তার গুন্ডা বাহিনী এবং পুলিশ দিয়ে বড় বড় হামলা করে গুলি করে শ্রমিকদের হত্যা করে ওই আন্দোলনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কোনো লোক ছিল না। তখন ওই যে 16 বছরের বাচ্চা, ওই যে জুতা শ্রমিকের মেয়ের ছেলে উইলিয়াম সিলভিস, সে একা দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে থেকে তখন ওই সাদা ব্যানারটাকে এই রক্ত দিয়ে মেখে এটাকে রক্তাক্ত লাল করে মাথায় বেঁধে তখন ডাকলো, দুনিয়ার মজদুর এক হও। তখন এই উইলিয়াম সিলভিসের ডাকে সমস্ত শ্রমিকরা একত্রিত হলো। একটা ছোট বাচ্চা যদি একসাথে হতে পারে, একা দাঁড়াতে পারে, আমরা কেন পারবো না? তখন এসে এই লাল নিশান আপনারা পেলেন। এই আন্দোলন ঘটতে 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 সেই 16 বছরের ছেলে উইলিয়াম সিলভিস সে 60টি সংগঠনকে একত্রিত করে গঠন করলো আমেরিকান ফেডারেশন অফ লেবার। এই ইতিহাসটা বিস্তারিত ইসমাইল ভাই বলবেন, তার এটা অনেক বিষয়। ফেডারেশন লেবারের বিষয়টি ইসমাইল ভাই আমার চাইতে অনেক বেশি জানে। প্রিয় বন্ধুগণ, এই আমেরিকান ফেডারেশন অফ লেবার 1881 সাল থেকে তারা এই শ্রমিকদের সংঘবদ্ধ করতে 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 তখন তারা একটা দাবি আনলো। এই সিলভিস ওই যে তার মার গর্ভ থেকে পড়ার সময় যেই দুঃখটা পেয়েছিল, সেই বেদনা থেকে আসলো মাতৃত্বকালীন ছুটির দাবি, আসলো 8 ঘন্টা কর্মদিবস, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা শ্রম এবং বিশ্রামের সময় কাজ করলে দিতে হবে অতিরিক্ত মজুরি, এটাকে বলে ওভারটাইম। এইভাবে সেই আন্দোলনকে আরো ইত্যাদি বিষয় নিয়ে সেই শ্রমিক 1 বছর কাজ করলে তাকে মজুরি, বোনাস, ছুটির বেতন, গ্র্যাচুইটি এবং প্রতি বছর ইনক্রিমেন্ট, এই সমস্ত দাবি তুলে এই 1886 সালে সেই আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলন সেন্ট লুইস, শিকাগো শহর, হেও মার্কেট প্রাঙ্গণ, যে শিল্পনগরী সহ সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়লো এবং সারা গোটা আমেরিকাতে এই আন্দোলনের ঝড় উঠে গেল। সেই ঝড়ের মধ্যে প্রতিহিংসাপরণ মালিকেরা 6 জন শ্রমিককে গুলি করে হত্যা করলো। এবং আপনাদের দৃষ্টিটা বানরের দিকে, আশা করি বানরের দিকে দৃষ্টি না দিয়ে মে দিবসের আশা শুনতে এসেছেন, যেটা শুনেন জীবনে বানর বহু দেখেছেন, আরো দেখবেন। প্রিয় বন্ধুগণ, এখন যে কথা বলছিলাম, এই যে গোটা আমেরিকা ভরে যখন এই আন্দোলন ছড়িয়ে পড়লো, তখন পরপর মালিকেরা তার পেটুয়া বাহিনী, পুলিশ দিয়ে 6 জন শ্রমিককে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করা হলো। এবং সেই আন্দোলন আরো ছড়িয়ে পড়লো সারা আমেরিকা জুড়ে। সেই 6 জন হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ, সন্ধ্যার পরেও সেই প্রতিবাদ চলছিল। এবং ভিড়ের মধ্যে আজকে দেখেন না, অনেক মালিকরা গুন্ডা বাহিনী পালে, তখন ওই আমেরিকান মালিকরা গুন্ডা বাহিনী পালতো। ভিড়ের মধ্যে হঠাৎ করে সেখানে একটি বোমা বিস্ফোরণ করলো। সেই বোমা বিস্ফোরণে 7 জন পুলিশ সেখানে নিহত হয়েছে, অসংখ্য শ্রমিক আহত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই মহান মে দিবস এইভাবেই আসেনি। অনেক শ্রমিকের রক্ত ঘামে চড়া এই মহান মে দিবস। তখন এই মে দিবসের আন্দোলন
মালিকরা পরাজিত হয়ে তখন শ্রমিকদের সকল দাবি মেনে নিল। সকল দাবি মেনে নিয়ে যখন বলল ওই যে 65 সালে যে আন্দোলন, 81 সালে যে আন্দোলন হয়েছে মালিকরা মেনে নিয়ে পরে শ্রমিকদের গুলি করেছে, এখন তারা বলে যে মেনে নিয়েছো, এটাকে লিখিত দাও। এইটাকে তখন তারা লিখিত দিয়ে চার্টার অফ ডিমান্ড তৈরি করে ফেলেছে এবং সেটা লিখিত হয়ে গিয়েছিল। সরকার, মালিক, শ্রমিক পক্ষ মিলে একটি দলিল দাঁড়িয়ে গেল। তো প্রিয় বন্ধুরা আমার, সেই লিখিতর পরে তখন এই শ্রমিকদের দাবি দেওয়া মেনে নিল, কিন্তু প্রতিহিংসাপরায়ণ মালিকেরা তাদের এই ব্যর্থতা তারা সহজেই মেনে নিতে পারেনি। প্রহসনের বিচারের নামে এঙ্গেলস, পার্সন, স্পাইস, ফিশার নিবে তাদেরকে বিনা বিচারে, বিনা দোষে এই শ্রমিক আন্দোলনের জন্য তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। আজকে সেই দায়ে, সেই রক্তের বিনিময়ে আজকে আপনারা এই পান, শ্রমিকদের অধিকার পান। কিন্তু তখন এই আন্দোলনটা যখন জয়যুক্ত হলো শ্রমিকরা, তখন আমেরিকাতে সিদ্ধান্ত হলো এই দাবি শুধু আমেরিকার জন্য, অন্য দেশের জন্য না। তখন আন্তর্জাতিক শ্রমজীবী সমিতি জেনেভা সম্মেলনে উদ্ঘাটন হলো এই দাবি শুধু আমেরিকার জন্য নয়, এইটা সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের জন্য দাবি। তখন এই দাবি সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের কাছে এসে পৌঁছে গেল। আজকে আমরা এই দাবি পাই। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেশে যখন, এই বাংলাদেশে যখন 2000 সালে আপনার শ্রমিকরা কাজ করতো, 600 টাকা বেতন ছিল, 500 টাকা বেতন ছিল। তখন 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করতে হতো। তখন 2003 সালে যে আমাদের এখানে আছেন, সেই শিকাগো শহরের সেই অধিকার বাস্তবায়নের কারিগর অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল, তার নেতৃত্বে বিসিক পেন্টেক্স গার্মেন্টসে শ্রমিকরা যখন আন্দোলন করলো, তখন শ্রমিকরা সেই দাবি, এই একই দাবি নিয়ে আন্দোলন করেছিল। তখন ম্যাজিস্ট্রেট মানজারুল মান্নানের নেতৃত্বে তখন এই পুলিশের উপরে পরপর হামলা, গুলি চালানো হলো। অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইলকে রাত্রে 2টা বাজে ডেকে নিল ওই বিসিকে পেন্টেক্স গার্মেন্টসে, বলছে আপনি বলে দেন যে শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। তখন অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল বলেছে, আমি শ্রমিকদের সাথে প্রতারণা করতে পারবো না। আপনারা এই দাবি মেনে নিয়েছেন, লিখিত করেন। এই লিখিত আমি শ্রমিকদের পড়ে শোনাবো। তখন তাকে কয়েক ধরনের গুন্ডা বান্দারা পিস্তল, গুলি, বিভিন্ন ইত্যাদি, কোনটা নিবে নাও, হয় বলো, না এইটা নাও বা সেটা নাও, এইভাবে তাকে হয়রানি করেছিল। কিন্তু সে মাথা নত করেনি। তখনই ম্যাজিস্ট্রেট মানজারুল মান্নানের নেতৃত্বে তার হুকুমে ওইখানে বড় বড় গুলি, আমাদের আমজাদ হোসেন কামাল নিহত হলো এবং সুমা গুলিবিদ্ধ হলো। অসংখ্য শ্রমিক গুলিবিদ্ধ হয়ে প্রায় 15 দিন নাঙ্গল ডিস্ট্রিক্ট অচল হয়ে গিয়েছিল। এই 2003 সাল থেকে বাংলাদেশে এই গার্মেন্টস শিল্প, কল কারখানায় আপনারা সেই আন্তর্জাতিক যেই এটা হয়েছিল দাবিনামার বাস্তবায়ন বাংলাদেশে ঘটতে শুরু করলো। সেখানে এই বাংলাদেশে সকল প্রগতিশীল শ্রমিক নেতৃবৃন্দ, আমরা নৌজনের নেতৃবৃন্দ নিয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই আমজাদ হোসেন কামালের রক্তের বিনিময়ে আজকে আপনারা পাচ্ছেন বাংলাদেশে শ্রমিকের অধিকার। আজকে কি বলবো, দুঃখের কথা, বাংলাদেশের শিল্প কল কারখানার মালিকরা আজকে ওই আমেরিকার হেও মার্কেটের মালিকদের চাইতেও দুশ্চরিত্রের রূপে রূপান্তরিত হচ্ছে। তারা যখন এই শ্রমিকদেরকে 10 বছর, 12 বছর, 16 বছর হয়,
16 বছর হলে এই শ্রমিকদেরকে ছাঁটাই করার একটা ষড়যন্ত্র চক্রান্ত করে 16 বছর শ্রমিকের রক্তদাম চুষে নিয়ে আঙুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে চূড়া বট গাছ হয়ে যায়। একটা গার্মেন্টস থেকে 5টা গার্মেন্টসের মালিক হয়, কিন্তু শ্রমিক তো তা হতে পারে না। তাদের দুমুঠো ভাত খেতে পারে না, কারো দোকান বাকি, বাড়িওয়ালার ভাড়া বাকি ইত্যাদিতে থাকে। তখন এই শ্রমিকদের যখন ছাঁটাই করা হয়, তখন মালিকদের সংগঠন আছে বিকেএমইএ, সেইখানে আসে। তখন প্রস্তাব হয়, আমার তো ব্যবসা নাই। ভাই যখন ব্যবসা করেছেন, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, বিদেশে বেগমপল্লী করেছেন, একটা শ্রমিক কি কোথাও আজ পর্যন্ত একটা ফ্রিজ কিনতে পেরেছে? আপনি তো বাড়ি করেছেন। এই শ্রমিকের শ্রমিক আমি কষ্টের টাকায় আজকে রাষ্ট্র চলে। তাই এই শ্রমিকদের জন্য কালো আইন করে, সেই কালো আইন অনুযায়ী শ্রমিকদের হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, নো ওয়ার্ক নো পে। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি এই 2.5 মাসের ক্ষমতায় এসে কিছু শ্রম আইনের কিছু কালো আইন আছে, সেই কালো আইনগুলি উনি বাতিল করেছে শ্রমিকের পক্ষে। এই যে এখন বলতে পারবে না নো ওয়ার্ক নো পে, এটা বন্ধ করে দিয়েছে 13 ধারা, এবং ইত্যাদি শ্রম আইন যেগুলি কালো আইন, ওইগুলি অনেকগুলি সে বাতিল করেছেন সে 2.5 মাসে ক্ষমতায় এসে। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রতি বছর টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আমরা অনেকগুলি শ্রমিক সংগঠন একসাথে মিলে আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় প্রেস ক্লাব, তারপরে ওই যে রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন জায়গায় আমরা বসে বলি শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই। আসু জুন মাসে 9 লক্ষ টাকার অধিক বাজেট হচ্ছে। আমরা আমাদের বিভিন্ন শিল্প কল কারখানা, রিক্সা শ্রমিক, মোটে মজুর, দিন মজুর, হকার ইত্যাদি যারা শ্রমিক নেবে তাদের জন্য বাজেট চাই। আজকে হকার উঠে দিলেন, এই হকাররা কোথায় যাবে? একবার তো চিন্তা করলেন না? তারা তো এই দেশের নাগরিক, আপনারা জায়গা পান না। ওই যে পপুলার বাংলাদেশে লুটপাট করার জন্য নারায়ণগঞ্জের মানুষের পিছনে ট্যাক্স সিস্টেম দখল করেছে, সেটাকে উদ্ধার করতে পারলেন না, পারলেন না। এই যে রেল মার্কেট, রেল স্টেশনের মধ্যে অনৈতিক ভাবে, অন্যায় ভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে যে মার্কেট হচ্ছে, সেটাকে অধিগ্রহণ করে দিতে পারলেন না। হকারদের জন্য পুনর্বাসন করে বাদ দেন, পারলেন না। র্যাব অফিসের পিছনে বিশাল জায়গা পড়ে রয়েছে, এই যে কালীবাজারের পিছনে ওই দিকটা মিঠুমালা রোড, ওদিকে একটা ব্যাংক আছে, পরিত্যক্ত জায়গা পড়ে আছে। এইখানে পারলেন না হকারদের পুনর্বাসন করতে। হকারদের দোষ, তারা বেঁচে থাকবে আর আপনারা আরামে ঘুমাবেন। ভোটের শুনতে বলেন নাই যে হকার ভাই আমাকে ভোট দিও না, ভোটের উপরে তোমার হকারকে আমি কিনে দেবো, এটা তো বলেন নাই। আজকে হকারদের পুনর্বাসন আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি, শেষ করে দিচ্ছি, বলেছি হকারদের পুনর্বাসন করতে হবে। আজকে আমার দেশের মানুষ, এই যে শ্রমিক এখানে বসে আছে, তাদের কি কারো সক্ষমতা আছে একটি শার্ট কিনবে? ওই স্টোর থেকে 2000 টাকায় আছে? নাই। তার সন্তানের জন্য এই যে রাস্তায় হকাররা বসে থাকে, তাদের কাছে 200 টাকা দিয়ে একটা শার্ট কিনলে তাদের হয়ে যায়। সেই জায়গাটা তো আপনারা করে দিলেন না, খালি বলেন মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের চেতনা। আজকে আমরা বলতে চাই, এই দেশ শ্রমিকদের এই দেশে যুদ্ধ করেছে কৃষক, শ্রমিক, ছেলে, তাঁতি, কামার, কুমার।
আপামর জনগণ সকলের অধিকার আছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এবং বেঁচে থাকার, খেয়ে পরে বেঁচে থাকার। তাই আমি যাতে বাংলাদেশের কোনো মানুষ অর্থাহারে অনাহারে না থাকে সেই ব্যবস্থা যাতে রাষ্ট্রীয়ভাবে হয়, শ্রমিকদের জন্য যাতে রেশনিং ব্যবস্থা হয় এবং আগামী বাজেটে যাতে শ্রমিকদের জন্য বাজেট থাকে সেই কথা বলে আপনারা যারা এই মহান মে দিবসের অনুষ্ঠানে এসেছেন, আপনারা সভা করেছেন, মিছিল করেছেন, এই সভা শুনছেন, আপনাদের অভিজ্ঞতা হচ্ছে, আপনাদের সকলকে নারায়ণগঞ্জ এই শ্রমিক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর এক হও, বিপ্লব দীর্ঘজীবী হোক।